হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ মডার্ন হিস্ট্রির ডেসক্রিপটিভ সিরিজে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এখানে আজকের ভিডিওতে আমরা লালা লাজপত রায়কে নিয়ে কথা বলবো। ওনার ব্যাপারে ডিটেলস জানবো আমরা এবং সেখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার এমসিকিউ আলোচনা করে নেব। যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পাও, এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো। লালা লাজপত রায়কে নিয়ে যদি কথা বলা হয় তো লালা লাজপত রায়ের ব্যাপারে প্রথমতই সর্বপ্রথম যে ভিউটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কি, ইনি একজন এক্সট্রিমিস্ট লিডার ছিলেন। নরমপন্থী নন, চরমপন্থী লিডার ছিলেন, এক্সট্রিমিস্ট। এবার এই ব্যক্তি প্রথমেই কিন্তু চরমপন্থী ক্যারেক্টারটি নিজের লাইফে বেছে নেননি। এখানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পাতায় এনাকে আমরা অনেকগুলো পর্যায়ে দেখতে পারি। এই পয়েন্টগুলো নিয়ে আমরা পরে কথা বলছি, আগে আমি একটু ডেসক্রিপটিভ বেসিসে ওনার ওভারঅল ব্যাকগ্রাউন্ড ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নিই। তো প্রথমত লালা লাজপত রায়কে অন্যতম, ইনি একজন ফ্রিডম ফাইটার, এবং এই যে ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়ার নাম যখন উঠে আসছে, ফ্রিডম ফাইটারের মধ্যে এই লালা লাজপত রায়ের নাম অন্যতমভাবে গুরুত্বপূর্ণ। কারণ তিনি ভীষণ রকমভাবে আমাদের স্বাধীনতার যখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন চলছিল 1925-এর পরবর্তী সময় থেকে অনেকটা স্ট্রংলি এনাকে আমরা দেখতে পারি। ইনি নিজে পেশায় কী ছিলেন, ইনি লয়ার ছিলেন, ল নিয়ে পড়াশোনা করেছেন, এবং দেখবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ম্যাক্সিমাম যারা লিডাররা ছিলেন না পলিটিক্যাল বেসে, তারা লয়ারই ছিলেন। লয়ারদের ক্যারেক্টার কিন্তু একটু দারুণ রকম তেজস্বী হয়, তো সেই ক্যারেক্টারের মধ্যেই ইনি বিলং করতেন। এবং এখানে এনাকে যদি দেখা যায় যে তারা কেমন ধর্মের পথে নিয়ে কাজ করা পছন্দ করেন, যেমন আমি যদি দেখি বাল গঙ্গাধর তিলককে, বাল গঙ্গাধর তিলক কিন্তু ধর্মকে সাথে নিয়ে চলেছিলেন, গীতাকে নিয়ে কাজ করেছিলেন, কিংবা এখানে শিবাজি ফেস্টিভ্যাল, গণপতি ফেস্টিভ্যাল করেছিলেন। ঠিক তেমনি লালা লাজপত রায়কেও যদি দেখি, তিনি কিন্তু আর্য সমাজকে সঙ্গী করে কাজ করেছেন। আর্য সমাজ এখানে মানে স্বামী দয়ানন্দ সরস্বতী, তো স্বামী দয়ানন্দ সরস্বতীর ইনি ফলোয়ার ছিলেন। তো এই কোশ্চেনটাও আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তোমরা আমার এই ভিডিওটি দেখে নিলে লালা লাজপত রায়ের সম্পর্কে একটা ডিটেল আইডিয়া তোমাদের হয়ে যাবে। খাতা পেন নিয়ে বসে নোটসও তোমরা নিজেরা নোট করে নিতে পারো। এখানে তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতীর দ্বারা ইনি ইনফ্লুয়েন্স ছিলেন, এবং আর্য সমাজে ইনি নিজেকে একজন মেম্বার বলে মনে করতেন, এবং তিনি জয়েনও করেছিলেন আর্য সমাজ, বিশেষ করে লাহোরের আর্য সমাজে ইনি জয়েন করেছিলেন। এখানে দেখা যায় লাল বাল পাল, এই যে এক্সট্রিমিস্ট লিডার, তার মধ্যে এই যে ব্যক্তি যিনি এখানে লাল বাল পাল ট্রিও তৈরি করেছিলেন, যার মধ্যে এই ব্যক্তি ছিলেন একজন অন্যতম। এখানে এই ব্যক্তি সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য, কিংবা উইমেনদের এম্পাওয়ারমেন্টের জন্য, কিংবা আনটাচেবিলিটির জন্য, এডুকেশন, উইমেন এডুকেশনের জন্য, সমস্ত কিছুতে ইনি কিন্তু একটা অ্যাক্টিভ রোল প্লে করেছিলেন। আইএনসিতে অন্যতমভাবে এই ব্যক্তিকে আমরা পলিটিক্যাল গ্রুপিংয়ে, যখন পাঞ্জাব এবং লাহোরের যে এলাকা ছিল সেই এলাকাতে এনাকে আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে দেখতে পারি। এখানে দেখা যায় যে পলিটিক্যাল বেশ কিছু সমস্যা তখন ক্রিয়েট হয়েছিল। 1907-এ আমরা জানি সুরাট স্প্লিট হয়েছে, এবং সেই সুরাট স্প্লিটে নরমপন্থী চরমপন্থী এনাদের দুজনের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে আইএনসিতে। ঠিক সেই সময় অনেকে জেলে ভরে নিয়ে যাওয়া হয়। তো সেই যে জেলে ভরে দেওয়া হয় যে ব্যক্তিদেরকে, তার মধ্যে এখানে এই লালা লাজপত রায় এমন একজন ব্যক্তি ছিলেন যাকে কিন্তু বার্মাতে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল এই সময়ে, এবং খুবই স্বাভাবিকভাবে তিনি কখনোই চাননি পার্টিশন হোক। তো পার্টিশনের বিপক্ষে তিনি লড়াই করেছিলেন, এবং এই যে পার্টিশন আমরা যেটি জানি 1905-এ পার্টিশন হয়েছিল, সেই পার্টিশনের বিপক্ষে ইনি লড়াই করেন। তারপর আমরা দেখতে পাই আরও বেশ কিছু তথ্য এনাকে নিয়ে, যেমন আমরা বলতে পারি যে ইনি তো জেলে চলে গেলেন 1907-এ, তারপর ওনার যখন ইনি ছাড়া পেলেন একটা অন্যরকম রূপ নিয়ে তিনি এলেন। এবার তোমরা জানো যে হোম রুল মুভমেন্ট আমাদের এখানে হচ্ছিল। হোম রুল মুভমেন্টে এখানে পার্টিসিপেট করছিলেন বাল গঙ্গাধর তিলক, অ্যানি বসন্ত, এবং এই হোম রুল মুভমেন্টটা হচ্ছিল 1916 সালে। এই যে 1916 সালের যে মুভমেন্ট, হোম রুল মুভমেন্ট, তিনি লালা লাজপত রায় কী করেছিলেন, হোম রুল লীগ তৈরি করেছিলেন। হোম রুল লীগ,
এই হোম রুল লীগ তিনি তৈরি করেছিলেন 1917-তে এবং এটি তৈরি করেছিলেন ইউএসএ, নিউ ইয়র্কে। এবং খুবই স্বাভাবিকভাবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টকে বাইরে প্রচার করাটা ছিল এনার মেইন উদ্দেশ্য। এর পরবর্তী টাইমে আমরা দেখতে পারি যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয় এবং এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের কংগ্রেসের ইনি কে ছিলেন? ইনি ছিলেন অধ্যক্ষ, প্রেসিডেন্ট। এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মাধ্যমে ইনি ট্রেড রিলেটেড পয়েন্টগুলোকে নিয়ে কাজ করেন এবং এরপরে যখন যখন আমাদের বিভিন্ন স্তর বয়ে গিয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে, নন কোঅপারেশন মুভমেন্ট বলো কিংবা বলা যেতে পারে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের এখানে প্রতিবাদ বলো, সমস্ত সময় এনাকে আমরা পাশে পেয়েছি। এবার এনার জীবনে একটা ঘটনা ঘটে যায়, যেই ঘটনাটি আমরা যদি বলি যে সাইমন কমিশন 1927-এ আসবে বলে এবং সাইমন কমিশন আমাদের ভারতবর্ষে এসে পৌঁছায় 1928-এ। এবার সাইমন কমিশন যখন এখানে 1928-এ এসে পৌঁছায় তখন সাইমন গো ব্যাক এই কথাটা নিয়ে আমরা বিভিন্ন রকমের মুভমেন্ট করি। তো এই সাইমন গো ব্যাক এই মুভমেন্টে এখানে দেখা যায় যে লালা লাজপত রায়ের মৃত্যু হয়ে যায় এই প্রোটেস্টে 1928-এ লাঠি চার্জের দ্বারা। এবার এই লাঠি চার্জ কে করেছিলেন? এই লাঠি চার্জ করেছিলেন জেমস স্কট। তো জেমস স্কট এখানে লাঠি চার্জ এখানে করেন এবং লাঠি চার্জের দ্বারা লালা লাজপত রায়ের মৃত্যু হয়ে যায়। অ্যান্টি সাইমন কমিশন এই যে মুভমেন্টে লালা লাজপত রায়ের যে এই যে মৃত্যুটি হলো, এই লালা লাজপত রায়ের মৃত্যু কিন্তু যে রোষ সাধারণ মানুষের মধ্যে তৈরি করলো তারই কিন্তু আমরা দেখতে পারা যায় যে এই যে ওনার ইনজিউরিটা হলো 17ই নভেম্বর উনি মারা গেলেন এবং ওনার ইনজিউরি হয়েছিল অক্টোবর নাগাদ। এই যে প্রোটেস্টটা লাহোরে চলছিল তারই প্রতিবাদে কিন্তু ভগৎ সিং, রাজগুরু, সুখদেব পরবর্তী সময় লাহোর কনস্পিরেসি কেসের সাথে জড়ে যান এবং আমরা বলতে পারি সেই লাহোর কনস্পিরেসি কেসের সাথে কোথাও না কোথাও গান্ধী ইরভিন প্যাক্ট জড়িত ছিল। এই গান্ধী ইরভিন প্যাক্টের সাথে আবার জড়িত ছিল সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। সো এইভাবে আমরা রিলেশন করে করে পড়বো। তোমরা যারা ডেসক্রিপটিভ পয়েন্টে আমাদের সাথে যুক্ত থাকতে চাও, ডেসক্রিপটিভ ক্লাসেস করতে চাও, জেনারেল নলেজের কোর্স করতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে আমরা আপকামিং যে WBCS এর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তার ক্লাসেস অলরেডি শুরু করে দিয়েছি। তাহলে এখানে লালা লাজপত রায়কে নিয়ে আমরা যে ভাবনা চিন্তাটা করছি সেক্ষেত্রে লালা লাজপত রায়ের ক্যারেক্টারিস্টিক্সকে তাহলে আমরা যদি দেখি যে প্রতিটা স্তরে তিনি জীবনের শেষ পর্যায় পর্যন্ত স্বাধীনতার অঙ্গীকার নিয়ে আমাদের সাথে লড়াই করে চলেছেন। এনাকে এবার বেশ কিছু স্ট্যাটিক পার্ট একটু দেখে নাও। পাঞ্জাব কেসরি বা লায়ন অফ পাঞ্জাব বলা হয়ে থাকে। তিনি ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছেন, যেটা আমরা বললাম স্বদেশি মুভমেন্টে, নন কোঅপারেশন মুভমেন্টে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টে। তিনি প্রথম লিডার ছিলেন, যিনি অন্যতম প্রথম লিডার ছিলেন যিনি স্বরাজকে নিয়ে কথা বলেছিলেন। কেন? কারণ লাল বাল গঙ্গাধর তিলক তো বলেছিলেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। তো সেক্ষেত্রে লাল পাল ওনারই বন্ধু, তো উনিও স্বরাজকে নিয়ে কথা বলবেন। কারণ কি? কারণ এখানে দেখো সব কিছু ইন্টার রিলেটেড। কারণ দয়ানন্দ সরস্বতী আবার স্বরাজের যে ভাবনা চিন্তাটা সেই ভাবনা চিন্তাটা দিয়েছিলেন। তাহলে দয়ানন্দ সরস্বতী যে ভাবনা চিন্তা দেন সেই ভাবনা চিন্তাই লালা লাজপত রায় থাকবেন। লালা লাজপত রায় যে ভাবনা চিন্তায় থাকবে তার বন্ধু বাল গঙ্গাধর তিলক সেই ভাবনা চিন্তাতেই থাকবে। এগুলো না রিলেটেড পয়েন্টস। এই পয়েন্টসগুলোকে না মুখস্থ করলে অকারণ ভুলে যাবে, এরকমভাবে পড়লে লং টার্মে মনে থাকবে। তো লালা লাজপত রায় এই যে আইএনসিতে স্পেশাল একটা সেশন হয় নন কোঅপারেশন মুভমেন্টের টাইমে 1920-তে, তো সেই সেশনে এখানে তিনি প্রেসিডেন্ট ছিলেন। তারপরে সার্ভেন্টস অফ পিপল সোসাইটি এখানে ফাউন্ড করা হয় লালা লাজপত রায়ের দ্বারা লাহোরে। সেটি ফাউন্ড করা হয় 1921-এ। এই কোশ্চেনটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। সার্ভেন্টস অফ দি পিপল সোসাইটি, ঠিক আছে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড সার্ভেন্টস অফ দি পিপল সোসাইটি এই দুটো কিন্তু আলাদা। সার্ভেন্টস অফ ইন্ডিয়া এইটা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এটা করা হয় গোপাল কৃষ্ণ গোখলের দ্বারা। আর সার্ভেন্টস অফ দ্য পিপল, যখন পিপল চলে আসবে তখন এটি লালা লাজপত রায়ের দ্বারা করা হয়ে থাকে। লালা লাজপত রায় এগেইন আমি যেটা বললাম যে এখানে হোম রুল লীগ ইনি তৈরি করেন 1917-তে এবং তিনি লাল পালের একজন অন্যতম মেম্বার ছিলেন। এখানে
আশা করি তোমরা লালা লাজপত রায় সম্পর্কে একটা আইডিয়া পেলে। এবার বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেটা নিয়ে আমরা যদি কথা বলি। আমরা প্রথমেই বললাম, দেখো তোমরাও আলোচনা করে উত্তর দেওয়ার চেষ্টা করো অপশান ওয়াইজ। তো লালা লাজপত রায় এখানে মান্দালায় ডিপোর্ট করা হয়েছিল ওনাকে কবে? পাঞ্জাবের অ্যাজিটেশনের জন্য। তো 1907-এ ওনাকে ডিপোর্ট করা হয়েছিল লালা লাজপত রায়কে ডিউরিং দ্য টাইম অফ সুরাট স্প্লিট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 1894-এ যখন ফর্ম করা হয়, 1894-এ সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফাউন্ডার কে ছিলেন? মারাত্মকভাবে ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, বহুবার এসে গিয়েছে কোশ্চেনটি। লালা লাজপত রায়। লালা লাজপত রায় কোথা থেকে বিলং করতেন? আমরা এতক্ষণ ধরেই পড়ছি লালা লাজপত রায় পাঞ্জাব থেকে বিলং করতেন। তার পরবর্তী প্রশ্ন, লালা লাজপত রায় সম্পর্কে আমরা যদি নিচের স্টেটমেন্টগুলোকে নিয়ে কথা বলি, তাহলে অ্যাট ফার্স্ট হি ওয়াজ নট ফেভার অফ দি পলিসি অফ নন কোঅপারেশন বাট ল্যাটার হি জয়েন দ্য ফেভার উইথ গান্ধীজি। তো প্রথমত লালা লাজপত রায় নন কোঅপারেশনের ফেভারে ছিলেন না, বাট পরবর্তী টাইমে তিনি গান্ধীজির সাথে জয়েন করেন। লালা লাজপত রায় এখানে স্বরাজ পার্টি ফরমেশনের সাথে অন্যতম একজন ইম্পর্টেন্ট পার্টিসিপেন্ট হিসেবে কাজ করেন। তো এক্ষেত্রে উত্তরটা আমরা বোথ দেখব, কারণ এখানে কিন্তু একটা বিষয় বোঝার, যে গান্ধীজি নরমপন্থী ব্যক্তি এবং লালা লাজপত রায় চরমপন্থী ব্যক্তি বলে যে এদের মধ্যে কোনো রকম যে মেলবন্ধন হবে না এমন কথা কিন্তু নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে নন কোঅপারেশনের যে পলিসি, সেই পলিসির দ্বারা এখানে তিনি প্রথমত পছন্দ করেননি লালা লাজপত রায়, বাট পরবর্তী সময়ে পছন্দ করেন এবং তার জন্য স্পেশাল সেশনে এনাকে কিন্তু অধ্যক্ষ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, ড্যাশ ওয়াজ পপুলারলি নোন অ্যাজ পাঞ্জাব কেসরি, এবং তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস নিয়েছিলেন নভেম্বর মাস 17 তারিখ 1928-এ। তো অবশ্যই পাঞ্জাব কেসরি এখানে লালা লাজপত রায়কে আমরা জানি, এবং তিনি তার শেষ নিঃশ্বাস এখানে অ্যান্টি সাইমন মুভমেন্টে এখানে আমরা দেখতে পাই ওনার প্রাণ যায়। এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট নোটস তোমাদের জন্য শেয়ার করা রয়েছে, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। যারা নিজেদের সিলেবাসকে খুব তাড়াতাড়ি সহজে কমপ্লিট করতে চাও, কিংবা পড়া হয়ে গেছে বারবার করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে শুধু রিভিশন করতে চাও, তাদের জন্য এখানে বাংলাতেও নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যানশিয়েন্ট মেডাইভালের, এবং এক্ষেত্রে কম্বিনেশনটা মানে কম্বোটাও তোমরা নিতে পারো, অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন, প্রত্যেকটাই তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, বাংলাতেও রয়েছে, ইংলিশেও রয়েছে। তোমরা চাইলে আমাদের সাথে এক্ষেত্রে কথা বলতে পারো যে কোনটা তোমাদের প্রয়োজন রয়েছে, এই নাম্বার যেটি রয়েছে সেই নাম্বারে। থ্যাংক ইউ, টেক কেয়ার।